হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে, মোটামুটি ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে নিঃসন্দেহে জরুরি কাজ করেছে। ঠিক আলংকারিক অর্থে বলছি না, আমাদের ডিসিপ্লিনারি পঠন পাঠনের মূল ভিত্তি যেগুলো, সেগুলোর দিক থেকে এই ধরনের অনুষ্ঠান খুবই জরুরি। তার কারণ আমরা যদি সাহিত্য এবং ভাষা বিভাগ, বাংলা সাহিত্য এবং ভাষা বিভাগ, এটা যদি মেনে নেই যে আমাদের প্রধান ভিত্তি হলো এই দুইটা, তাহলে ভাষার দিক থেকে সাহিত্যিক ভাষার আলাপ আছে এবং প্রমিত ভাষার বা স্ট্যান্ডার্ড ভাষার আলাপ আছে, কিন্তু সাহিত্যিক দিক থেকে, সাহিত্যের দিক থেকে আমি শঙ্কিত যে বাংলা বিভাগগুলোতে এটা খুব বেশি প্রতিষ্ঠিত হয় নাই, কিন্তু হওয়া খুব জরুরি। যে আসলে সাহিত্যিকদের পরবর্তী পঠন পাঠন সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনায় বাংলা বিভাগের ডিসিপ্লিনারি চর্চার মূল ব্যাপার। সেদিক থেকে আমরা যে কোনো কবি লেখকের এইরকম 100, 150, 200 বছর পালন করি, সেটা যতটা রিচুয়ালিস্টিক, বাংলা বিভাগের ডিসিপ্লিনারি এলাকায় তার চেয়ে অনেক বেশি জরুরি কাজ। ফলে আমি আজকের আলাপকে রিচুয়ালের অংশ হিসেবে নেব না, আমাদের ডিসিপ্লিন বা শাস্ত্রীয় চর্চার একটা ভিত্তি হিসেবেই গ্রহণ করব। আমি আজকে যে আলাপটা করব, সেই আলাপটা খানিকটা বলা যায় মধুসূদনের আফটার লাইফ। আফটার লাইফ কথাটা আমি ধার করছি ওয়াল্টার বেঞ্জামিনের কাছ থেকে। ওয়াল্টার বেঞ্জামিন আজ থেকে প্রায় 100 বছর আগে অনুবাদ সংক্রান্ত তার বিখ্যাত প্রবন্ধে আইডিয়াটা দিয়েছেন। তবে এই আফটার লাইফ প্রসঙ্গটা আজকের দিনে, যখন 60-এর দশকের সাহিত্য পাঠ সংক্রান্ত রেভলিউশনারি স্টেপগুলো পেরিয়ে এসেছি আমরা গত 50-60 বছর আগে, তখন আমাদের কাছে যত স্পষ্ট, এটা ব্যাখ্যা করা আমাদের কাছে যত সহজ, নিশ্চয়ই ওয়াল্টার বেঞ্জামিনের কাছে ততটা ছিল না। কিন্তু প্রতিভাবান ব্যক্তি হিসেবে তিনি আবিষ্কার করেছিলেন যে আসলে একজন লেখক লেখার পরে এটা এজমালি সম্পত্তি হিসেবে বিভিন্ন কালে এবং বিভিন্ন স্থানে যেভাবে পঠিত হতে থাকে, তাতে কিছুতেই ব্যাপারটাকে ওই টেক্সটের নিজস্ব ভূমি, নিজস্ব ভিত্তি, নিজস্ব অর্থের পরিচর্যা এটা আর বলা যায় না। এটা নিঃসন্দেহে সেখান থেকে স্থানচ্যুত হয়, স্থানান্তরিত হয় এবং অনবরত নতুন অর্থ পরিগ্রহ করে করে খোদ টেক্সট এমন এক নতুন পরিচয় লাভ করে যে একে আফটার লাইফ বললে আমাদের জন্য অপেক্ষাকৃত ভালো হয়। আমরা এই দৃষ্টিকোণ থেকে আজকে প্রধানত আলাপ করব। আমাদের আলাপের বিষয় মধুসূদন পাঠের 150 বছর। আমি অবশ্য এটাকে বাড়িয়ে 250 বছরও করতে পারতাম, কিন্তু 150 যেহেতু একটু মাপ মতো হয়, সেই জন্য 150 দিলাম। আর 150-দের আরেকটা কারণ আছে, বাংলা বিভাগ এর ছাত্রছাত্রীরা সাধারণত 150-র মতো এরকম একটা সরল শব্দ ব্যবহার করতে চায় না। তারা বলবে সার্ধ শত ইত্যাদি। আমি যখন রবীন্দ্রনাথের সার্ধ শত জন্মবার্ষিকী পালিত হচ্ছিল, না মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছিল, জন্মবার্ষিকী পালিত হচ্ছিল, তখন আমি আমার মাস্টার্সের ক্লাসের ছেলে মেয়েদের মধ্যে একটা জরিপ করেছিলাম যে এই শব্দটা ব্যাখ্যা করতে পারে কে কে। এটা আমাদের নিশ্চয়ই আমাদের শিক্ষকদেরই গাফিলতি যে আসলে আমি খুবই হতাশ হয়েছিলাম কিভাবে সার্ধ শততম 150তম হয়। এটা আসলে খুব একটা লোকে ব্যাখ্যা করতে পারেনি আমাদের মাস্টার্সের ছেলেমেয়েরা। তো এখানে 150 কথাটা ব্যবহার করার পেছনে আনকনশাসলি হয়তো আমার সেই ছোট্ট কাজ করেছে, কিন্তু আমি যে আলাপটা করব সেটা হয়তো 250 বছরের আলাপ। আমাদের আলাপের জন্য শিল্প উৎপাদনের পটভূমি
এবং শিল্প ভোগের পরিবর্তিত পটভূমি, এই দুই কথা সম্পর্কে আলাপ করা খুবই জরুরি ভিত্তি হিসাবে। একটা বিশেষ মুহূর্তে যে কোনো ধরনের সৃষ্টিশীল কাজকর্ম চলে, অনেকেই করতে চায়, কেউ কেউ সফল হয়, কারো কারো কথা অনেক দিন পর পর্যন্ত পৌঁছায়। সারা পৃথিবীতেই এই ব্যাপারে ব্যক্তিকে কেন্দ্রে রেখে আলাপ আলোচনার ধরনটা খুবই প্রভাবশালী। সাধারণত আমরা ব্যক্তিকে ধরে আলাপ করি, আমরা মধুসূদনের রচনা পড়ি, রবীন্দ্রনাথের রচনা পড়ি, নিউটনের ফিজিক্সের সূত্র পড়ি, আমরা এইভাবেই আলাপ করি, ব্যক্তির মধ্যে এই ব্যাপারটা আলাপ করি। কিন্তু সত্যি বলতে কি, আমরা যদি সৃষ্টিশীলতার সমাজতত্ত্ব সম্পর্কে আলাপে এবং বিশ্লেষণে এক কদমও অগ্রসর হই, আমরা দেখব এই ব্যক্তিকে কেন্দ্র করে এই আলাপটা আসলে একটা হাস্যকর পরিণতিতে পৌঁছাবে। মানে আলাপটা আসলে করা যায় না। যে কোনো সৃষ্টিশীলতা একটা বিশেষ আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে হয়, তার মধ্যে বিপুল পরিমাণ লোক প্রায় কাছাকাছি ধরনের অনুপ্রেরণা বা সৃষ্টিশীলতার বোধ বা তাড়না বোধ করে, এবং তাদের মধ্যে অনেকে চর্চায় অগ্রসর হয়, এবং তাদেরও মধ্যে কেউ কেউ একজন, দুইজন, চারজন হয়তো এই ব্যাপারে সফল হয়, যারা পরবর্তীকালে পৌঁছাতে পারে। পরবর্তীকালে পৌঁছালে আমরা সাধারণত তাদের নামেই ওই পুরো কালটাকে হাপিস করে দিয়ে ওই সৃষ্টিশীলতাকে ব্যাখ্যা করি, অন্তত সাধারণ না। কিন্তু কোনো ডিসিপ্লিনারি আলাপ আসলে এইভাবে হতে পারে না। যেমন ডেফিনেটলি ফিজিক্স ডিপার্টমেন্টে পদার্থবিজ্ঞানের শাস্ত্রীয় কোনো চর্চা আমরা বাইরের লোকরা নিউটনকে যেভাবে চিনি বা যেভাবে তার আবিষ্কারগুলোর কথা বলি সেভাবে আসলে হবে না। এটা একটা ধারাক্রমের মধ্যে হবে, এটা একটা পরিস্থিতির মধ্যে হবে, এটা ওই কালে পদার্থবিজ্ঞান শাস্ত্র আকারে যেভাবে চর্চিত হচ্ছিল তার প্রধান প্রশ্নগুলো যেই কারণে যা যা ছিল তার নিরিখেই আসলে নিউটনকে শাস্ত্রীয়ভাবে পড়া হবে। আমাদের ক্ষেত্রেও, আমাদের লিটারেচারে, আমাদের সাহিত্যেও আসলে এর বাইরে অন্য কোনো পন্থা নেই। আমরা প্রায়শই এই ব্যাপারটা বাদ দিই, এই ব্যাপারটা ভুলে যাই যে আসলে একটা বিশেষ আর্থসামাজিক প্রেক্ষাপটের মধ্যেই একজন লেখক লিখেন, এবং তিনি একা লেখেন না, তিনি আসলে 10 জনের অংশভাগী হয়ে লেখেন। কিন্তু যখন পরবর্তীকালে সেটা পঠিত হয় তখন গোলমালটা লাগে সেখানেই যে পরবর্তীকালে তো স্থান পরিবর্তিত হয়ে গেছে, কাল পরিবর্তিত হয়ে গেছে, ধারণা পরিবর্তিত হয়ে গেছে, এবং প্রধান প্রশ্নগুলো পরিবর্তিত হয়ে গেছে। সত্যি বলতে কি, আমি যখন আমার কালে দাঁড়িয়ে পুরনো কোনো টেক্সট পড়ি তখন আমার পক্ষে আমার কালের প্রশ্নগুলোর বাইরে, আমার কালের অর্থবোধকতা এবং অর্থ উৎপাদনশীলতার বাইরে ওই টেক্সটের দিকে তাকানো প্রকৃতপক্ষে অসম্ভব। আমরা হয়তো ব্যাপারটা সেভাবে কম দেখি, দেখাটা অপেক্ষাকৃত জটিল বলে আমরা সেটা এড়িয়ে যাই, কিন্তু ঘটনাটা এইভাবেই ঘটে। আমি আজকে যে আলাপ করব মধুসূদনের টেক্সট পাঠের কয়েকটা পর্ব সম্পর্কে, প্রায় 8-10টা, সেগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই ব্যাপারটাই উল্লেখ করব যে কোন বিশেষ আর্থসামাজিক প্রেক্ষাপটের মধ্যে কেউ একজন মধুসূদনকে এইভাবে পাঠ করতে বাধ্য হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, এবং সমকালীন অপর পাঠক সমাজ যারা ওই সমালোচনাটা পড়ছে তারা ওই ব্যাপারটা কিভাবে গ্রহণ করছে। প্রত্যেক পর্বেই আমরা এইভাবে ব্যাপারটা দেখব। এই আইডিয়ার সঙ্গে আমি এতক্ষণ ধরে যা বললাম, আমাদের লিটারেরি ডিসিপ্লিনে খুবই পরিচিত কথা, লেখকের মৃত্যু বা ডেথ অফ দি অথর, হিউজলি প্রপাগেটেড বাই রোলা বার্থ। কিন্তু এটা রোলা বার্থের কোনো একক সম্পত্তি নয়। 60s-এ দর্শন, ভাষা চর্চা, ভাষা দর্শন, পাঠশাস্ত্র যে অবস্থায় পৌঁছেছিল তাতে অসংখ্য রোলা বার্থ আসলে এই একই ধরনের চিন্তা করছিলেন। আমরা যারা আমজনতা, আমাদের কাছে রোলা বার্থের নামটা প্রধানভাবে এসেছে কারণ তার বিখ্যাত প্রবন্ধটির নাম খুবই ক্যাচি এবং টাচি হয়েছে, দ্য ডেথ অফ দি অথর। তিনি ফ্রান্সে লিখেছিলেন, আমরা ইংরেজি নামটা জানি। কিন্তু একই সঙ্গে আমরা যদি ধরা যাক উদাহরণ হিসেবে বলছি, মিশেল ফুকোর আইডিয়াটা নেই হু ইজ দ্য অথর, আমরা দেখব যে আইডিয়াটা একই। কারণ 60-এর দশকের পরে, 70-এর দশকের পরে আসলে এই লেখকের অথরিটি সংক্রান্ত আলাপ বাদ দিয়ে
লেখকের ইন্টেন্ডেড মিনিংয়ের আলাপ বাদ দিয়ে সাহিত্য পাঠ সংক্রান্ত কোনো আলাপ আর সম্ভব ছিল না। ফলে যারাই লিখেছেন তারা প্রত্যেকেই এই ব্যাপারটা কোনো না কোনোভাবে এনেছেন। আমরা আজকে যখন এই বিষয়ে কথা বলবো, মধুসূদনের টেক্সট পরবর্তীকালে কীভাবে পঠিত হয়েছে, তখন ডেফিনেটলি আমাদের সবসময় ওই আইডিয়াটা থাকবে যে লেখকটি মরে গেছে। লেখকটি মরেছে মানে তার অর্থের জিম্মাদার সে আর নেই। তার যদি কোনো ইন্টেন্ডেড বা অভিপ্রেত অর্থ তিনি টেক্সটে পুরে দেওয়ার বাসনা রেখেও থাকেন, সেটা আর কোনোভাবে জানার আমাদের কোনো সুযোগ নেই। ফলে আমাদেরকে অবশ্যই টেক্সটকে একটা অপেক্ষাকৃত নিরপেক্ষ জোনে রেখেই আলাপ করতে হবে। আমরা যদি ওই টেক্সটকে একটা আর্থসামাজিক প্রেক্ষাপটের বৃহৎ চিহ্ন ব্যবস্থার মধ্যে স্থাপন করতেও চাই, তাও আমাদের সেটা করতে হবে স্বাধীনভাবে। মধুসূদন ব্যক্তি হিসেবে যখন বেঁচে ছিলেন, তখন তিনি যেইভাবে ছিলেন সেটা পুনরুদ্ধার করার কোনো উপায় আমাদের হাতে আর নেই। এই পর্যন্ত একটা তত্ত্বীয় ভিত্তি টেনে আমি যদি এখন পর্বান্তরে প্রবেশ করতে যাই, তাহলে আমাকে অবশ্যই স্বভাবতই সবার আগে মধুসূদনের সমকালে তিনি কিভাবে পঠিত হচ্ছিলেন সেই ব্যাপারটাতে নজর দিতে হবে। সমকাল আমার কাছে সবসময় ইম্পর্ট্যান্ট, এবং আমার ধারণা আমি জোর দেব যে সবার কাছেই ইম্পর্ট্যান্ট হওয়া উচিত। একটা টেক্সট তার সমকালেই রচিত হয়। একটা টেক্সট সমকাল থেকে তার অর্থ পরিগ্রহ করে, তার রূপ পরিগ্রহ করে। একটা কালে বিশেষভাবে যেই আবেগগুলো খুব প্রধান হয়ে ওঠে, যে জিজ্ঞাসাগুলো খুব প্রধান হয়ে ওঠে, তার থেকেই সে তার যাবতীয় উপকরণ সংগ্রহ করে। এমনকি ইনফ্যাক্ট এই বিষয়ে ভুরি ভুরি আলোচনা আছে, তার ফর্মও সংগ্রহ করে। একটা সার্টেন টাইমে একটা ফর্ম কেন গ্রো করে, এটা নিয়ে বিপুল পরিমাণ তাত্ত্বিক আলোচনা আছে। সমকালটা আমার কাছে ইম্পর্টেন্ট এই কথা তারপরও আমি এখানে বলতে বাধ্য হলাম, কারণ আমি জানি যে বাংলা বিভাগগুলোতে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এবং আশপাশের বাংলা বিভাগগুলোতে এই চিন্তা অত্যন্ত প্রবল, এবং আমাদের সমাজেও এই চিন্তা অত্যন্ত প্রবল যে এরকম লেখা সম্ভব যেটা সমকালে ঠিকমতো পঠিত নাও হতে পারে, সেটা ভাবিকালে পঠিত হবে। আমি জানি যে এই চিন্তাটা অত্যন্ত প্রবল। আমরা প্রতিভাকে একটু রহস্যময় করে ব্যাখ্যা করতে পছন্দ করি। আমরা প্রতিভার অনেক দূর পর্যন্ত ব্যাখ্যাতীত এটা ভাবতে পছন্দ করি, এটা বলতে পছন্দ করি, এবং আমাদের আলোচনা এবং পঠন পাঠনে ওই পছন্দের একটা প্রবল ছাপ সবসময় থেকে যায়। ওটা জানি বলেই আমাকে একটু জোর দিয়ে বলতে হলো যে প্রতিভা আসলে সবসময় সমকালীন। কিভাবে সমকালীন প্রতিভা ক্লাসিক হয়, যুগোত্তীর্ণ হয়, কি কৌশলে ঘটনাটা ঘটে, সেটার ব্যাখ্যা আমরা খুব অল্প পরিমাণে করব, কিন্তু এটা তো নিশ্চিত যে আমাদের লিটারেচার ডিসিপ্লিনে এটা ব্যাপকভাবে ব্যাখ্যাত আছে। মধুসূদন এর ক্ষেত্রে আমরা দেখব মধুসূদন সমকালে গৃহীত হয়েছিলেন। মধুসূদন সমকালে গৃহীত হয়েছিলেন, কাদের মধ্যে গৃহীত হয়েছিলেন এই ব্যাপারে আমাদের একটু সাবধান থাকা ভালো। যে আমরা বাংলা ডিসিপ্লিনে 19 শতক বলে যে খানিকটা কোমল, খানিকটা আবেগী গলায় একটা আবহ তৈরি করি, 19 শতকের ব্যাপারটা কিন্তু আসলে মোটেই অত বর্ণাঢ্য কিছু নয়। এটা খুবই ভঙ্গুর একটা সময় ছিল, মোটেই বিস্ময়কর নয়। যেমনটি সুমিত সরকার দেখিয়েছেন যে রেনেসার গালগল্পে 20 শতকের বাংলা অঞ্চল ব্যাপকভাবে সয়লাভ হয়েছিল, সেই পুরো 20 শতক জুড়েই শিক্ষিত ভদ্রলোক শ্রেণী, সেই 19 শতক জুড়েই শিক্ষিত ভদ্রলোক শ্রেণী ওই কালটিকে বেসিক্যালি কলিকাল বলে চিহ্নিত করত। এটা কমনলি প্রত্যেকেই এটাকে বলতো কলিকাল, মানে ভয়ঙ্কর অবস্থা। আমরা খানিকটা আন্দাজ করতে পারি যে একটা সমাজ তার পূর্বতন যাবতীয় কাঠামোর মধ্যে আর মোটেই থাকতে পারছে না, ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে, কিন্তু একটা প্রচণ্ড অচেনা কলোনাইজেশন প্রসেসের মধ্যে সেখানে ঢুকতে পারা আসলে মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। এরকম একটা আনহ্যাপি অবস্থার মধ্যে 19 শতকের বিপুল পরিমাণ শিক্ষিত সমাজ যে কাল কাটিয়েছে, এতে সন্দেহ করার কোনো অবকাশ নাই। সত্যি বলতে কি, শিক্ষিত সমাজটাই ছিল খুবই ছোট, খুবই ছোট। কত ছোট যে বাংলা সাহিত্য কিংবা 19 শতকের এন্টায়ার সংস্কৃতি
পুরোপুরি নির্ভরশীল, প্রায় পুরোপুরি নির্ভরশীল ব্রাহ্ম সমাজের উপর। 19th সেঞ্চুরির আধুনিকতা বেসিক্যালি ব্রাহ্ম সমাজের ইতিহাস। সেই ব্রাহ্ম সমাজের লোক সংখ্যা কত ছিল? 1911 সালের পরিসংখ্যান অনুযায়ী 5,500। প্লিজ বিলিভ মি অর নট, ব্যাপারটা এরকমই। সংখ্যা ছিল খুবই কম। হিন্দু কলেজ থেকে কিংবা মিশন কলেজ থেকে পাশ করে মোট কয়টা ছেলে বেরিয়েছিল? মেয়েরা আর একটু পরে পড়াশোনা শুরু করেছে। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে মেঘনাদ বধ কাব্যের, আপনারা জানেন, ফার্স্ট এডিশনের 1000 কপি অতি দ্রুত শেষ হয়ে গিয়েছিল। মধুসূদন এক জমিদারের কাছ থেকে টাকা নিয়ে বইটা বের করেছিলেন। আপনারা জানেন যে 2 খণ্ডে বেরিয়েছিল। আমার জন্য এই সমস্ত তথ্য জরুরি নয়। জরুরি তথ্যটা হলো মেঘনাদ বধ কাব্যের 1000 কপি কিন্তু খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল। কয়জন শিক্ষিত লোক ওই বাংলা কয়জন পড়তে পারে? বাইদি ভাই, আপনাদের ভাবার কোনো কারণ নাই যে 19 শতকের লোকেরা বঙ্কিমচন্দ্রের উপন্যাস খুব আরাম করে পড়তো, একদম না। মানে আমাদের এখনকার অনেকের ধারণা যেটা আগের দিনের লোকরা ঠিকমতো পড়তে পারতো, আমরা পারি না, একদম উল্টা। কারণ 19 শতকের শিক্ষিত সমাজকে ওই ভাষাটা, যেটা একটা কৃত্রিমভাবে তৈরি কলোনাইজড ভাষা, ওই ভাষাটা সবাইকে নতুন করে শিখতে হয়েছে। সুতরাং আম জনতা ব্যাপারটা পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। এমত অবস্থায় একটা বইয়ের রিসেপশন, আমরা আজকের বক্তৃতায় অনেকবার বলবো কনজাম্পশন, আমরা পুরো ব্যাপারটাকে প্রোডাকশন এবং কনজাম্পশন, উৎপাদন এবং ভোগ, এই নিরিখে দেখব। সাহিত্যের উৎপাদন এবং সাহিত্যের ভোগ, কনজাম্পশন। তাহলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কনজাম্পশন এন্ড নিয়ে কোনো আলাপ করছি না, কারণ আমাদের আজকে আলাপ হলো বেসিক্যালি, প্রোডাকশন এন্ড নিয়ে আলাপ করছি না, আমাদের আজকের আলাপ বেসিক্যালি হলো কনজাম্পশন নিয়ে, মানে ভোগ নিয়ে, কীভাবে পঠিত হয়েছে এটা আমাদের আজকের আলাপ তা নিয়ে। তো এমত অবস্থায় আসলে এতগুলো বই কে কিনলো? আমার বক্তব্য হলো, যেটা আমি পরে হয়তো একটু একটু পরিষ্কার করব, শেষ পর্যন্ত এই আলাপটা, ওই সময়ের পরিস্থিতি সম্পর্কে এই আলাপটা আমার বক্তৃতার শেষ পর্যন্ত থাকবে। আমার এখন আপাতত বক্তব্য খুবই সরল, সেটা হলো এই, যেই ভাব প্রবাহের মধ্যে মধুসূদন 5-7 বছরের মধ্যে তার এই গ্রন্থগুলো রচনা করেছিলেন, ওই ভাব প্রবাহ কনজিউম করার মতো, ভোগ উপভোগ করার মতো যথেষ্ট পরিমাণ মানুষ ওই কালে কলকাতায় ছিল। এই যথেষ্ট পরিমাণ লাখ লাখ নয়, কিন্তু যথেষ্ট। মধুসূদন গৃহীত হয়েছিলেন। মধুসূদন যে বারবার তার বন্ধু, আসলে সিনিয়র ফ্রেন্ড রাজনারায়ণ বসুকে তার বই নিয়ে একটা সমালোচনা করার জন্য কাতর অনুনয় করেছিলেন, আমার মনে হয় যে এটা মধুসূদনের খানিকটা কুসংস্কার। থাকে না, ছোটোবেলা থেকে বড় হয়েছে, 2-3 ব্যাচ সিনিয়র রাজনারায়ণ বসু বুদ্ধিজীবী, ওই যে ছোটোবেলার ফ্যাসিনেশন, আমার ধারণা এটাই প্রধান কারণ। রাজনারায়ণ বসুর সমালোচনাটা খারাপ করেন নাই, কিন্তু ডেফিনেটলি ওই কালে মধুসূদনের প্রচুর পরিমাণে অ্যাডমায়ারার ছিল, প্রশংসাকারী ছিল। এবং মধুসূদন মাত্র 2-3 বছরের মধ্যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি এবং সমালোচক হিসেবে পত্রিকায়, পাঠকের কাছে এবং সমাজে, ওই যে শিক্ষিত সমাজ, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এটা খুবই ছোট্ট একটা সমাজ। 19th সেঞ্চুরির কলকাতার মধুসূদন পর্যন্ত যেই সামাজিক পরিবর্তন, যেগুলোর কথা আমরা লম্বা লম্বা করে পড়ি, খেয়াল রাখতে হবে যে এগুলো কয়েক হাজার লোকের বাইরে কোনো দিন যায় নাই। কলকাতারও খুব সামান্য একটা অংশকে এটা প্রভাবিত করেছে, এর বাইরে এর আসলে কোনো ধরনের সামাজিক তাৎপর্য ছিল না। কলকাতার ভাব প্রবাহ সামাজিক তাৎপর্যে গরিয়ান হয়ে উঠেছিল বেসিক্যালি 19 শতকের শেষাংশে জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে, সেটা পরের কাহিনী, মানে বঙ্কিমের যুগে। এটা মধুসূদনের যুগের কাহিনী নয়, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যুগের কাহিনী নয়, রামমোহন রায়ের যুগের তো নয়ই। খেয়াল রাখতে হবে রামমোহন রায় কিন্তু আত্মীয় সভা তৈরি করেছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর নামটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওই কালের ভাব প্রবাহ বোঝার জন্য। সো তার সমকালে মধুসূদন নতুন ভাব প্রবাহ সমেতই গৃহীত হয়েছিলেন, এটা লোকে বুঝে নাই, ব্যাপারটা এরকম নয়। আসলে এমনকি ধরা যাক, আপনারা সবাই জানেন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও তার আর্লি সোকল লিবারেল ফেজে, আমি লিবারেল কোট আনকোট করলাম কারণ আমি বঙ্কিমকে এই দুই ভাগ করে পড়ার যে রেওয়াজ, বাংলা ডিসিপ্লিনের রেওয়াজ, এটা পুরোপুরি আমি নেই না, সেই জন্য কোট আনকোট। বঙ্কিমের আর্লি লিবারেল ফেজে আপনারা জানেন যে তিনি জাতির আকাশে নতুন যে জাতীয় পতাকা উড়াতে হবে, যেটা পথ করে উঠছে দেখছিলেন, সেখানে তিনি নাম লিখতে বলেছিলেন শ্রী মধুসূদন। ডেফিনেটলি এটা তার কালে, মধুসূদনের কালে, মধুসূদনের একটা সর্বাঙ্গীন, মানে ভদ্রশ্রেণীর, শিক্ষিত ভদ্রশ্রেণীর মধ্যে একটা সর্বাঙ্গীন এবং খুবই উচ্চকিত প্রতিষ্ঠারী স্মারক এটা হয়েছিল। গোলমাল বেঁধেছে আসলে পরের যুগে। আপনারা কেউ কেউ জানেন 1870-এর পরে কলকাতার ভাব প্রবাহ দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছিল। আমি অন্য শব্দের অভাবে এবং প্রচুর ব্যাখ্যা যেন করতে না হয় সেজন্য বলতে পারি যে এটা লিবারেল জমানা থেকে একটা কনজারভেটিভ জমানাতে যাচ্ছিল। শব্দগুলো নিশ্চয়ই এইভাবে ব্যবহার্য নয়, কিন্তু আমরা এর চেয়ে বেশি সময় এর পেছনে দিতে পারবো না। এবং তার সবচেয়ে বড় প্রমাণ ছিল, উল্লেখিত হয়, আপনাদের অনেকের পরিচয় আছে, রাজনারায়ণ বসুর সেই বিখ্যাত মধুসূদনের সমালোচনা, যিনি আগের ফেজে মধুসূদনের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, তিনি পরের ফেজে বললেন যে মধুসূদন আসলে ঠিক কাজ করে নাই। আপনারা জানেন যে রাজনারায়ণ বসু তখন হিন্দু মেলা করছিল, হিন্দু সভা করছিল এবং এক বৃদ্ধ হিন্দুর আশা নামে বক্তৃতা দিচ্ছিল, বই লিখছিল, পরিস্থিতি পাল্টাচ্ছিল। ঠিক এই পরিস্থিতির মধ্যেই মধুসূদন পাঠ যে র্যাডিক্যালি চেঞ্জ হয়ে গেল, তারই প্রমাণ আসলে বাংলা বিভাগের প্রায় প্রত্যেক ছাত্রছাত্রী জানে রবীন্দ্রনাথের 16 বছর বয়সের লেখা সেই বিখ্যাত রচনাটি। এই লেখা সম্পর্কে আমি রবীন্দ্রনাথ কীভাবে মধুসূদন পড়তেন এটা নিয়ে একবার লম্বা প্রবন্ধ লিখেছিলাম এক সময়, সেই লম্বা লাভে আমি এখন যাব না। কিন্তু আমার প্রধান বক্তব্য হলো যে অনেকেই মনে করেন যে রবীন্দ্রনাথের এই বক্তব্যটা আসলে বেশি ধর্তব্য নয়। কারণ কি, রবীন্দ্রনাথ পরে কাঁচা আম, অম্ল, গালিগালাজ ইত্যাদি বলে এই বক্তব্যটাকে খানিকটা রিজেক্ট করেছিলেন। মাই পয়েন্ট ইজ দ্যাট রবীন্দ্রনাথ 16 বছর বয়সে এই লেখা লিখেছিলেন। এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লেখা 4 পর্বে ওই কালের সবচেয়ে প্রভাবশালী পত্রিকাগুলোর একটাতে ছাপা হয়েছিল। দ্যাট মিন্স সম্পাদক, সংশ্লিষ্ট লোকজন, পাঠক নির্বিশেষে এই পুরো ব্যাপারটা আসলে গৃহীত হয়েছিল। এটাই প্রমাণ করে যে ওটা একজন বালকের অস্বাভাবিক বা হঠাৎ বলে ফেলা কোনো কথা নয়, এর একটা সামাজিক সম্মতি ছিল। ঠিক এই সময় আসলে রামমোহন রায় সম্পূর্ণ বিস্তৃত হয়েছিলেন, সে কথাটা খেয়াল রাখতে হবে। লেট 19th সেঞ্চুরিতে এমনকি রামমোহনের ব্যাকরণটিও আর কেউ ব্যবহার করতো না, এটা বিস্ময়কর। রামমোহনের ব্যাকরণের একটা স্কুল পাঠ্য ভাষ্য তৈরি হয়েছিল, ওই ব্যাকরণটিও সম্পূর্ণ পরিত্যক্ত হয়েছিল। রামমোহন আবার রিভাইভ করেছে, কিন্তু পরে রামমোহনের 100তম মৃত্যুবার্ষিকীতে 1933 সালে রামমোহনের একটা গর্জিয়াস প্রত্যাবর্তন ঘটেছে। কেন, কিভাবে ঘটেছে আমরা সেটা পরে ব্যাখ্যা করছি, মানে ব্যাখ্যা না, আমি পরে উল্লেখ করছি। তাহলে এই যে রাজনারায়ণ বসুর কথা বললাম, এই যে রবীন্দ্রনাথের কথা বললাম, এই পর্বটাকে আমরা বলতে পারি মধুসূদন পাঠের দ্বিতীয় পর্ব। এবং এই পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেক পাঠকই একটা জিনিস দেখছিলেন কমনলি, এমনকি তাঁর জীবনীকার যোগীন্দ্রনাথ বসু একটা জিনিস কমনলি দেখছিলেন, সেটা হলো যে মধুসূদন সিদ্ধ রস লঙ্ঘন করেছেন। এটা হলো 1 নম্বর, একদম সবারই কমন অভিযোগ, রবীন্দ্রনাথেরও এবং বাকি সবারও কমন অভিযোগ, মধুসূদন সিদ্ধ রস লঙ্ঘন করেছেন। দি ভেরি পয়েন্ট ইজ দ্যাট 1860 সালে এটা একজনেরও মনে হয়নি, নট এ সিঙ্গেল ওয়ান। 1860 সালের যারা প্রধান সমালোচক, এদের একজনেরও এটা মনে হয়নি প্রধানভাবে যে মধুসূদন সিদ্ধ রস লঙ্ঘন করেছেন। প্রধানভাবে উল্লেখ থাকতে পারে 1-2 বাক্যে, কিন্তু প্রধানভাবে এটা মনে হয়নি। কিন্তু 70-80 পরে যখন এটা রিভাইভালিজম করছিল, যখন এটা জাতীয়তাবাদী মুভমেন্ট করছিল, যখন এটা বলা হচ্ছিল যে ব্রাহ্ম ধর্ম হলো উন্নত হিন্দু ধর্ম, তখন যারাই আলোচনা করছেন মধুসূদন নিয়ে, তারা প্রত্যেকেরই মনে হচ্ছে, ইনক্লুডিং রবীন্দ্রনাথ, বালক রবীন্দ্রনাথ বা কিশোর রবীন্দ্রনাথ, প্রত্যেকেরই মনে হচ্ছে যে মধুসূদন একটা অন্যায় করেছেন। অন্যায়টা হলো তিনি সিদ্ধ রস লঙ্ঘন করেছেন। সো মাই পয়েন্ট ইজ দ্যাট এই 2 পাঠের কোনোটাই মধুসূদনের রচনায় নাই, আছে হলো যেই কালে ওটা পঠিত হচ্ছে ওই কালে।
দ্যাটস মাই পয়েন্ট। মানে আমি যেই আলাপটা করতে চাচ্ছি সে আলাপটা হলো, আমরা যখন পরবর্তীকালে কোনো একটা লেখা পড়ি তখন আসলে আমরা আমাদের কালে, মানে যেই কালে ওটা পঠিত হচ্ছে সেই কালের ভাবভঙ্গি, প্রধান স্বভাব, প্রধান প্রশ্ন তার অনুকূলেই পড়ি। কখনো কখনো টেক্সট সেই মর্জিতে, সেই বিবেচনায় টিকে যায়, কখনো কখনো টিকে না, কখনো কখনো পরের পর্বে ওই টেক্সট যেটা আগের বার টিকে নাই সেটা আবার নতুনভাবে উত্থিত হয়। কোনো কোনো টেক্সট তখনও উত্থিত হয় না, ওই টেক্সটগুলো চলে যায়, আর যেগুলো বারবার উত্থিত হয় নতুন কালের প্রেক্ষাপটে সেগুলোকে আমরা নাম দিই ক্লাসিক। আমি এই পর্বে এই প্রসঙ্গে পরে আরেকবার আসব। রবীন্দ্রনাথের আলোচনা প্রসঙ্গে আমার আরও কিছু সময় ব্যয় করতে হবে। রবীন্দ্রনাথ 16 বছরের ওই বক্তব্য পরিহার করেছিলেন তার 21-22 বছর বয়সে। সাধারণত আমাদের সমালোচকরা সেটাই উল্লেখ করেন এবং মনে করেন যে রবীন্দ্রনাথ এবং মধুসূদন দুজনেই বড় কবি। রবীন্দ্রনাথ অল্প বয়সে অধ্যত্ববশত কিছু কথা বলেছেন, পরে তিনি মাপটাপ চেয়ে নিয়েছেন, ফলে ঝামেলা মিটে গেছে। অনেকেই খেয়াল করে না যে রবীন্দ্রনাথ 27 বছর বয়সে মেঘনাদবধ কাব্য সম্পর্কে যে আরেকটা লেখা লিখেছিলেন সেখানে মধুসূদনের যথেষ্ট প্রশংসা থাকলেও স্বীকৃতি নাই। বস্তুত রবীন্দ্রনাথ তাঁর জীবদ্দশায় সমালোচক হিসাবে মধুসূদন কখনোই অন্তরঙ্গভাবে এবং ব্যক্তিগতভাবে পাঠ করেছেন এর কোনো নজির পাওয়া যায় না। মানে রবীন্দ্রনাথ যে তার পাঠের ফিরিস্তি দেওয়ার জন্য সারা পৃথিবীর বিপুল পরিমাণ লেখকের লেখা থেকে অনবরত উদ্ধৃত করতেন, অনবরত বলতেন, এর কোনোটাতেই মধুসূদনের একটা লেখার কোনো রেফারেন্স নাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রবীন্দ্রনাথ যা কমেন্টারি করেছেন তার প্রায় 100 ভাগ করেছেন মেঘনাদবধ কাব্য নিয়ে। মধুসূদনের আর কোনো লেখার কোনো রেফারেন্স রবীন্দ্রনাথে পাওয়া যায় না। রবীন্দ্রনাথ যে পুরো ব্যাপারটিকে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ভাষা ধার করে বলছি মেনে নিয়েছেন কিন্তু মনে নেন নাই, তার সবচেয়ে বড় উদাহরণ আছে রবীন্দ্রনাথ যখন মেঘনাদবধ কাব্যকে তার যে বিখ্যাত প্রাকৃত বাংলা তত্ত্ব সেই প্রাকৃত বাংলায় এবং সর্বিত্ত ছন্দে লেখার একটা চেষ্টা করলেন। ওই যে যুদ্ধ যখন সাঙ্গ হবে, বীর বাহু বীর জবে, রবীন্দ্রনাথ লিখছেন এইভাবে কয়েক লাইন রূপান্তর করে রবীন্দ্রনাথ লিখছেন যে এতে ভাষা, ভঙ্গি, ভাব এবং ছন্দের কোনো প্রকার ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি না। রবীন্দ্রনাথের মতো একজন গভীরতর ছান্দসিক এবং অত্যন্ত গভীর অ্যাস্থেটিশিয়ান, নন্দন তাত্ত্বিক এটা মনে করেন না, এটা আমাদের কাছে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর। একটা উপায় আছে পড়ার, ধারণাটা আমি ধার করছি আব্দুল মান্নান সৈয়দের কাছ থেকে। একটা উপায় আছে পড়ার যে রবীন্দ্রনাথের যে রোম্যান্টিসিজম, যেটা তাকে বিহারীলালকে প্রশংসা করিয়ে নিয়েছে তাকে দিয়ে, এবং আপনারা জানেন যে বিহারীলালের প্রবন্ধটার একদম প্রথমে রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন এটা কিন্তু খুবই আপত্তিকর। রবীন্দ্রনাথ বলেছেন সেই উষায় তখনও কোনো পাখি জাগেনি। এই কথা বলার সময় রবীন্দ্রনাথের কলজা যে কাঁপে নাই, রবীন্দ্রনাথের মাথায় যে মধুসূদনের নাম ছিল না, এটা কিন্তু খুবই বিস্ময়কর ব্যাপার, তবে কাকতালীয় নয়। কারণ এটাকে যে মান্নান সৈয়দ, মানে বাক্যটা আমি মান্নান সৈয়দের কাছ থেকে ধার করছি, মান্নান সৈয়দ আসলে ক্লাসিক এবং রোম্যান্টিক অ্যাস্থেটিক্সের একটা দ্বৈরথ হিসেবে পাঠ করেছেন। আমি মনে করি যে সেটা অনেক দূর পর্যন্ত ঠিকই আছে, মানে এইভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যেতে পারে। তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের সামনে হাজির রেখেছেন বুদ্ধদেব বসু। আপনারা জানেন বুদ্ধদেব বসু এই কামিয়াব মানে সমালোচক, সাহিত্যতাত্ত্বিক, যিনি এমনকি কালিদাসকে অনুমোদন না করেও আপনারা জানেন কালিদাস সম্পর্কে আমার বিবেচনায় শ্রেষ্ঠ প্রবন্ধটি লিখেছিলেন। আমি কালিদাস সম্পর্কে কাজ করতে গিয়ে ইংরেজি বাংলা বিপুল পরিমাণ লেখা পড়েছি। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে কালিদাস সম্পর্কে সবচেয়ে বিরূপ ভঙ্গিতেও সবচেয়ে ভালো প্রবন্ধটি, মানে মেঘদূত সম্পর্কে, আসলে বুদ্ধদেব বসুই লিখেছেন। আপনারা অনেকেই পড়েছেন সেটা, মানে মেঘদূতের ভূমিকায়। সেই ভদ্রলোক বুদ্ধদেব বসু মধুসূদন দত্ত সম্পর্কে যে প্রশংসা করার মতো একটা বাক্য কখনো উচ্চারণ করতে পারেন নাই। অনবরত বলেছেন যে মেঘনাদবধ কাব্যের ছন্দ হয় নাই, আড়ষ্ট, মাপে মাপে থাকে, আসলে গতিশীলতা কিংবা প্রাণ সঞ্চার হয় নাই। বারবার বলেছেন
এতগুলো সনেট লিখলেন, তার মধ্যে 2-4টা ছাড়া বাকিগুলো বেসিক্যালি অভ্যাসের অনুরণন, সেটা মোটেই কাকতালীয় নয়। আমাদের একটু ভাবতে বাধ্য করে রবীন্দ্রনাথের পাঠ এবং বুদ্ধদেব বসুর পাঠ, এই দুইটা আসলে তাদের নিজ নিজ যে সাহিত্য ভঙ্গি, সাহিত্য প্রাণ এবং রোম্যান্টিসিজমের প্রতি তাদের যে আকুলতা, সেটারই আসলে প্রকাশ। এবং আমাদের এই আন্দাজকে, অ্যাগেন আই এম কোটিং আব্দুল মান্নান সৈয়দ, আর একটু জোরালো করে যখন আমরা দেখি যে সুধীন্দ্রনাথ দত্তের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুধীন্দ্রনাথ দত্ত বেসিক্যালি মধুসূদনকে প্রায় যথাবিহিত একটা সম্মান দিয়েছিলেন এবং উল্লেখ করতে বলেননি সেটা ক্লাসিক হিসাবে। এবং আমরা তো জানি যে সুধীন্দ্রনাথ দত্ত নিজেও আসলে ভঙ্গির দিক থেকে, প্রকাশের দিক থেকে, বাহ্যিক আবরণের দিক থেকে, অথবা এমনকি বলতে পারি যে মূল কবি সত্তার দিক থেকে একজন ক্লাসিকই বটে। এই আলাপের পরে আমরা চলে যাব পরের ধাপে। পরের ধাপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাংলা ডিসিপ্লিনের যে কোনো ছাত্রছাত্রী জানেন যে পরের ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা হয়েছে একাধিক, তার মধ্যে আমাদের জন্য একটার নাম করাই যথেষ্ট, সেটা হলো মহিতলাল মজুমদারের শ্রী মধুসূদন। মহিতলাল মজুমদার এর শ্রী মধুসূদন এই বইটার আমরা প্রশংসা করি এবং প্রশংসা করার মতো অসংখ্য কারণ আছে, কিন্তু সম্ভবত আজ পর্যন্ত এই ব্যাখ্যাটা হয় নাই যে এই বইটা মহিতলাল মজুমদারের পক্ষে লেখা সম্ভব, যিনি স্বভাবে খানিকটা ক্লাসিক ছিলেন। এই বইটা মহিতলাল মজুমদারের পক্ষেই লেখা সম্ভব ছিল, তার কারণ মহিতলাল মজুমদার শনিবারের চিঠি গ্রুপের লোক। নেভার ইট ইজ ডিসকাসড, এটা বলা হয় নাই যে মহিতলাল মজুমদার এই বইটির নাম শ্রী মধুসূদন লিখেছেন কেবল মাইকেল নাম বাদ দিয়ে খ্রিস্টানি চালা থেকে মধুসূদনকে ভারতীয় করার জন্য নয়। পুরো ব্যাপারটা ঘটেছে শনিবারের চিঠি শুধু নয়, 1930-এর দশকে বাংলা অঞ্চলে সম্পূর্ণ পরিবর্তিত রাজনীতি, সংস্কৃতি, সমাজনীতি এবং সেই সূত্রে 19 শতককে দেখার একটা সম্পূর্ণ পরিবর্তিত চোখের কারণে। মোটেই বিস্ময়কর নয় যে এই পুরো বইতে মহিতলাল মজুমদারের প্রধান লক্ষ্য ছিল মধুসূদনকে একজন বাঙালি প্রতীয়মান করা। প্রধান লক্ষ্য ছিল এটা দেখানো যে মধুসূদনের মাইকেল নামটা আসলে সম্পূর্ণরূপে একটা ছদ্মবেশ। মোটেই বিস্ময়কর নয় যে মধুসূদনকে আসলে মহিতলাল মজুমদার নিয়েছিলেন তাঁদের এবং ওই 1930-এর দশকের দুটো প্রধান তত্ত্ব প্রতিপাদনের অংশ হিসাবে। সেই দুই তত্ত্ব কি? এক নম্বর তত্ত্ব হলো লেট 19th সেঞ্চুরিতে কলকাতায় এবং বাংলা অঞ্চলে যে নতুন বাঙালি জনগোষ্ঠীর উত্থান ঘটেছিল, যাকে নিয়ে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, বাংলা ডিসিপ্লিনের ছাত্রছাত্রীদের কাছে খুবই পরিচিত। ওই যে ঈশ্বরচন্দ্র গুপ্তকে নিয়ে মধুসূদনের লেখা সেই বিখ্যাত রচনা, যেখানে তিনি বলেছিলেন ঈশ্বরগুপ্তের মতো বাঙালি আর জন্মাবে না। আশা করছি আপনাদের পরের লাইনগুলো মনে আছে, কিন্তু সেটার ব্যাখ্যা আমাদের ডিসিপ্লিনের চর্চায় খুব বেশি পরিষ্কার নয় যে কেন একজন এই বাক্য লিখতে পারে যে সেই বাঙালি জন্মিয়া কাজ নাই, সেই বাঙালির অবস্থা ফিরিয়া আবার খারাপ না হইলে ঈশ্বরগুপ্তের মতো বাঙালি জন্মিবে না। এই যে নতুন বাঙালি, এই নতুন বাঙালিকেই বেসিক্যালি মধুসূদন থেকে পরবর্তী লোকেরা এবং এমনকি মহিতলাল মজুমদার পর্যন্ত একমাত্র এন্ডোর্স করেছেন, একমাত্র স্বীকৃতি দিয়েছেন। এই যে নতুন বাঙালির তত্ত্ব, এই বাঙালি তত্ত্বটা কি আমি ডিটেল করব না, কিন্তু মধুসূদনের বা মহিতলাল মজুমদারের, নীরজসি চৌধুরীর, সুশীল কুমারদের যে কোনো লেখা পড়লে, মানে শনিবারের চিঠি গ্রুপ যারা অত্যন্ত প্রতিভাবান, খুবই প্রভাবশালী, প্রচুর লিখেছেন ইংরেজি বাংলায়, এদের যে কারো লেখা পড়লে আপনারা দেখবেন যে নতুন বাঙালি বলতে এরা কী বোঝে। এই যে নতুন হিন্দুত্ব, ওয়েস্টার্নাইজড হিন্দুত্ব, নতুন বাঙালি, ওয়েস্টার্নাইজড বাঙালি, এর যে প্রবল উত্থান, এর যে উঁচু মর্যাদা, এর যে উঁচু মান, ওই মানের একমাত্র প্রতিফলক হিসাবে আসলে মহিতলাল মজুমদার এখানে উপস্থাপন করছেন
মধুসূদনকে, এবং একই কারণে মধুসূদনের ওই বিশাল বইতে আপনারা আশা করছে জানেন যে মেঘনাদ বধ কাব্য ছাড়া আর কোনো রচনা সম্পর্কে মতিলাল মজুমদার আসলে কোনো পৃষ্ঠা ব্যয় করেননি। তার কাছে ইনি হলেন শ্রী মধুসূদন, এবং তার কাছে তার একমাত্র রচনা হলো মেঘনাদ বধ কাব্য। কারণ মেঘনাদ বধ কাব্যের মধ্যে তার প্রস্তাবিত নতুন বাঙালির যে উচ্চতা, ওয়েস্টার্নাইজড এবং আধুনিক হিন্দুত্ববাদী যে বাঙালি, তার যে উচ্চতা, এটা একমাত্র ওখানেই ধরা পড়তে পারে। দ্বিতীয় যেই ভিত্তিতে এই বইটি রচিত, সেটা আসলে ভাষার সঙ্গে যুক্ত। আপনারা হয়তো কেউ কেউ জানেন, কিংবা হয়তো নাও খেয়াল করতে পারেন, যে শনিবারের চিঠি গ্রুপের, বিশেষ করে সুশীল কুমার দে এবং মতিলাল মজুমদারের রবীন্দ্রনাথ প্রস্তাবিত বাংলা ভাষা সংক্রান্ত তত্ত্বের সঙ্গে একটা সুস্পষ্ট বিরোধ ছিল। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের যে প্রাকৃত বাংলা তত্ত্ব, এই তত্ত্বের সরাসরি ডিটেল, পারসিস্টেন্ট, কন্টিনিউয়াস একমাত্র বিরোধিতা করেছেন বেসিক্যালি মতিলাল মজুমদার। একের পর এক লিখেছেন, এবং তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের এই তত্ত্ব যদি আমরা মেনে নিই, তাহলে 19 শতকের 20 শতকের বাঙালির যে উত্থান, বাঙালির যে রচনা, বাঙালির যে সাহিত্য, বাঙালির যে নতুনত্ব, বাঙালির যে আধুনিকতা, বাঙালির যে রেনেসাঁ, এগুলো কোনোটাই কিছু থাকবে না, এগুলো বোগাস। এই যে সংস্কৃতাইজড বাংলার একটা অত্যন্ত বর্ণাঢ্য ধারা 19 শতকে নতুনভাবে শুরু হলো, যার চরম এবং পরম প্রকাশ ঘটেছে মধুসূদনের মেঘনাদ বধ কাব্যে। এই ভাষার স্বরূপ ব্যাখ্যা করাটাই বেসিক্যালি এই বইতে মতিলাল মজুমদারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। সো মাই ডিসিশন ইজ দ্যাট এই বইকে আমরা ওই কাল থেকে বাইরে নিতে পারি না, যদিও এই বই ডেফিনেটলি ক্লাসিক। ক্লাসিক কথাটা আমরা বারবার ব্যবহার করব, কারণ আমাদের আজকের আলোচনার একটা খুবই বেস লাইন, একটা খুবই ভিত্তিভূমি হলো ক্লাসিক। হোয়াট ইজ ক্লাসিক অ্যান্ড হাউ সামথিং অ্যাক্টস লাইক ক্লাসিক, এটা আমরা বারবার ব্যবহার করব। ডেফিনেটলি আমাদের মতিলাল মজুমদারের বইটি ক্লাসিক, কিন্তু ওই কালের প্রেক্ষাপটে, যেই কাল থেকে এই বইটি রচিত হয়েছে, যেই কালের খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রধান প্রশ্নের ভিত্তিতে এই বইটি রচিত হয়েছে, সেই কথাটি মনে না রাখলে আমাদের আসলে এই বইয়ের পঠন পাঠন খুবই কাঁচা হতে বাধ্য। আমি আবার মনে করে দিচ্ছি, 19 শতকের শেষে নতুন বিকশিত বাঙালি এবং 19 শতক জুড়ে বিকশিত এবং মধুসূদনের মেঘনাদ বধ কাব্যে চূড়ান্তভাবে প্রতিফলিত যে বাংলা ভাষা, এই দুই ব্যাপার মেঘনাদ বধ কাব্যের মধ্যে দেখানোই মতিলাল মজুমদারের ওই ক্লাসিক সমালোচনা গ্রন্থটির মূল লক্ষ্য। 47-এর দেশভাগের পরে কলকাতায় 19 শতক সংক্রান্ত আলাপ ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। আপনারা খেয়াল করবেন, যদিও শিবনাথ শাস্ত্রীর বইতে, শিবনাথ শাস্ত্রীর বইতে আমরা 19 শতকের রেনেসাঁর কিছু খবর পাই। যদিও রবীন্দ্রনাথের 19 শতকের বিষয়ক লেখাগুলোতে রেনেসাঁর কিছু খবর পাই, তবু 1950-60-এর দশকে কলকাতায় এবং 70-80-র দশকে বাংলাদেশে রেনেসাঁ ডিসকোর্স যে পরিমাণ প্রধান হয়ে উঠেছে, আগে এবং পরে এটা কখনো এরকম ছিল না। অ্যাগেন 19 শতকের শেষাংশে কিছু লোক 19 শতককে নতুন কালের বার্তাবহ হিসেবে পাঠ করেছিল। 20 শতকের গোড়ায় বেশ কিছু পরিমাণ, উল্লেখযোগ্য পরিমাণ লেখালেখি আমরা পেয়েছি, যেখানে 19 শতককে নতুন আধুনিকতার একটা বাতাবরণের মধ্যে পড়া হয়েছিল। কিন্তু 1947 পরবর্তী কলকাতায় এবং 1971 পরবর্তী বাংলাদেশে রেনেসাঁ ডিসকোর্স যতটা প্রধান ছিল, আগে এবং পরে কখনোই ব্যাপারটা সেরকম ছিল না। আমরা এখন এই পর্বে মধুসূদন এর পঠন পাঠনের ব্যাপারে এই রেনেসাঁ ডিসকোর্স যে ভূমিকা রেখেছে তার খানিকটা সংক্ষিপ্ত পরিচয় দেব। এই রেনেসাঁ ডিসকোর্সের আপনারা খুবই পরিচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বই ক্ষেত্রগুপ্তের মধুসূদনের কবি আত্মা ও কাব্যশিল্প। এই বইতে আপনারা খেয়াল করবেন, কালের প্রবাহটা প্রধান ছিল না, কালটা প্রধান নয়, যদিও কালটা বাদ যায় নাই।
ট্রাই টু ফলো মি। ক্ষেত্রগুপ্ত কালটা বাদ দেন নাই, কিন্তু বারবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে মধুসূদন বেসিক্যালি কালোত্তর, এটা তার প্রধান টার্গেট। তাহলে তিনি কালটা রেখেছেন কেন? কালটা রেখেছেন একমাত্র ওই কাল যে রেনেসা এবং মধুসূদন যে রেনেসার প্রকাশ, সেই কথাটা বলার জন্য। মানে আমরা বলবো সমালোচনা তত্ত্বের দিক থেকে, সমালোচনা পদ্ধতির দিক থেকে তিনি যে একটা আর্থসামাজিক প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে সমালোচনা করেছেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। স্বভাবতই এই বইতে আসলে অ্যাস্থেটিক্যাল গ্রাউন্ডগুলোই খুব প্রাধান্য পেয়েছে, এবং আমরা বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা জানি যে এই বই আসলে মধুসূদনের একাডেমিক সমালোচনার মধ্যে বেস্ট, সবচেয়ে ভালো। এটা ভালো হতে পেরেছে তার কারণ মধুসূদনকে একটা অল এনকম্পাসিং, সমস্ত ধরনের ধারণার একটা সমন্বয় হিসেবে দেখার একটা চোখ 1950-এর দশকে, 1960-এর দশকে কলকাতায় রাজত্ব করছিল। আপনারা যদি ধরা যাক, কলকাতায় ওই সময় রবীন্দ্রনাথ যেভাবে পঠিত হচ্ছিলেন, কলকাতায় ওই সময় সত্যজিৎ রায় যেভাবে কাজ করছিলেন, এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ যৌথভাবে যেভাবে পঠিত হয়েছেন, এই ব্যাপারগুলো যদি খানিকটা খেয়াল করেন, তাহলে আমি এখানে কি বলতে চাচ্ছি সেটা খানিকটা বোঝা যাবে। এই ধারায় পরবর্তীকালে আসলে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে নয়। কারণ এই রেনেসাঁর ধারণাটি, 19 শতকের আধুনিকায়নের ধারণাটি 70-এর দশকে, ইনফ্যাক্ট 60-এর দশক থেকে প্রথমে মার্ক্সবাদীদের দ্বারা এবং পরবর্তীকালে কলোনিয়াল ডিসকোর্সের পণ্ডিতদের দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কলকাতায় বেসিক্যালি 19 শতকের রেনেসাঁর যুগ হিসেবে গণ্য করে ওই রকম গুরুত্বপূর্ণ কোনো মধুসূদন সমালোচনা আর সম্ভব ছিল না। কাজটা হয়েছে বাংলাদেশে, এটা খেয়াল করবেন যে আমাদের এখানে এই ধারায় অনেকেই কাজ করেছেন। কারণ 60-এর দশকের বাঙালি জাতীয়তাবাদ এবং 1971 পরবর্তী আমাদের যে কর্মকাণ্ড, বিশেষভাবে 80-র দশকে নতুনভাবে নানান কারণে এখানে বেশি পরিমাণে চর্চিত বাঙালিত্ব, এবং 19 শতক আমাদের এখানে এই ধারণাটিকে যেই পরিমাণ জয়মান রেখেছে, যেই পরিমাণ জিয়ল রেখেছে, এটা কলকাতায় তখন আর ছিল না। কলকাতায় তখন কি লিখিত হচ্ছে সেটা আমি একটু পরে বলছি। এই পরিস্থিতি যদি বিচার না করি, তাহলে আমরা কিছুতেই ব্যাখ্যা করতে পারবো না আশার ছলনে ভুলির মতো একটা বই, একটা অসামান্য বই, একটা ক্লাসিক, গোলাম মুর্শিদ কীভাবে লিখতে পারলেন। খেয়াল করবেন, গোলাম মুর্শিদের এই বই ছাপা হয়েছে আনন্দবাজার, মানে দেশ পত্রিকায়। বইটা প্রকাশ করেছে আনন্দ, এবং এর আজ পর্যন্ত গোলাম মুর্শিদ বাংলাদেশের লোক হলেও আজ পর্যন্ত গুরুতর সমস্ত এঙ্গেজমেন্ট কিন্তু কলকাতার। আমি ঢাকায় এই বইয়ের খুব গুরুতর সেলিব্রেশন হয়েছে লিখিত আকারে, এই জিনিস কিন্তু দেখিনি। তাহলে কনজামশন যে কী পরিমাণ সোশিও পলিটিক্যাল কালচারাল, আমি আশা করছি আপনারা এই উদাহরণগুলো থেকে খানিকটা বুঝতে পারবেন। এবং গোলাম মুর্শিদের পক্ষে এটা লেখা সম্ভব ছিল, কলকাতার কারো পক্ষে নয়। কারণ গোলাম মুর্শিদ 70-এর দশকের জেনারেশনের লোক, যারা বাঙালি জাতীয়তাবাদের তাঁবের মধ্যে বড় হয়েছেন, যারা 70-এর দশকে 19 শতকের কলকাতাকে ঢাকায় একটা দারুণ রিভাইভাল দিয়েছিলেন, এবং বিপুল পরিমাণ লেখালেখি হয়েছে বেসিক্যালি এই দৃষ্টিভঙ্গি থেকে। গোলাম মুর্শিদের এই বইকে আরও প্রচুর পরিমাণে লেখা হয়েছে এই ধরনের বই, কিন্তু গোলাম মুর্শিদের এই বইকে আমরা বলতে পারি বেসিক্যালি এই ধরনের বইগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা রেনেসাঁ স্কুলের উদাহরণ দিলাম, কলকাতা থেকে ক্ষেত্রগুপ্ত এবং ঢাকা থেকে গোলাম মুর্শিদ। ঢাকায় এরপরে অ্যাস্থেটিক্যাল গ্রাউন্ড থেকে, সোশিও পলিটিক্যাল কালচারাল ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে শুধু অ্যাস্থেটিক্যাল গ্রাউন্ড থেকে মধুসূদনের উপর গুরুতর কিছু লেখালেখি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত নিশ্চয়ই সৈয়দ আলী হাসানের মধুসূদন বিবেচনা। সৈয়দ আলী হাসান এমন একজন সমালোচক যিনি আর্থসামাজিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে এক বিন্দু আমলে না এনেই নন্দন তাত্ত্বিক পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ থেকে
অসাধারণ সমালোচনা করেছেন বাংলা সাহিত্যের। আমি আপনাদেরকে জাস্ট চিন্তা করতে বলি যে মধুসূদন নিয়ে 19 শতককে প্রায় স্পর্শ না করে শুধু নন্দনতাত্ত্বিক ভিত্তির উপর দাঁড়িয়ে এই ধরনের সফল একটি বই লেখার ঘটনা যে সৈয়দ আলী হাসানের হাত দিয়েই হয়েছে, সেই ব্যাপারটার কিন্তু একটা তাৎপর্য আছে। মানে সৈয়দ আলী হাসান, আমি ক্যাটাগরাইজ করছি না, লেভেলিং করছি না, কিন্তু ডেফিনেটলি আপনারা আন্দাজ করবেন যে সৈয়দ আলী হাসান ইজ নট এ ফ্যান অ্যান্ড ফলোয়ার অফ 19th century রেনেসাঁ স্কুল। সো এই ব্যাপারগুলোর সঙ্গে আসলে খুব গভীরভাবে এর যোগ আছে। মধুসূদন পাঠ খানিকটা শমিত হয়ে গেছে ডেফিনেটলি। বহুদিন ধরে আমি মধুসূদনের উপর খুব ভালো লেখাপত্র রচিত হয়েছে সেরকম কম দেখেছি। আপনারা কি কেউ দেখেছেন ওই যে কলকাতার এক ভদ্রলোক মেঘনাদ বধ কাব্যের একটা নাট্য রূপ দিয়েছে একাই? কারো কি নাম মনে আছে? আমার বিবেচনায় ওকে, আমার নামটা মনে থাকা উচিত ছিল, কারণ আমার মনে হয় গত 3 দশকে, অ্যাটলিস্ট 3 দশকে মধুসূদনের উপর এটাই বেস্ট কাজ যে কোনো ফর্মে। কিন্তু পরিমাণ যে কমেছে এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এখন মধুসূদন পাঠের অবস্থাটা কি? বাংলাদেশের মধুসূদন পাঠের একটা দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা দেখবেন যে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে মধুসূদন উল্লিখিত হন, কিন্তু মধুসূদন উল্লিখিত হন বেসিক্যালি দেশপ্রেমের আকর হিসেবে। আপনারা খেয়াল করবেন মধুসূদনের যেই অংশগুলো মেঘনাদ বধ কাব্য থেকে উদ্ধৃত হয় তার প্রত্যেকটাই দেশাত্মবোধক, দেশপ্রেমমূলক। যেই 2-3টা সনেট একমাত্র স্কুলে পাঠ্যভুক্ত হয় সেটাও কিন্তু দেশাত্মবোধক। ফলে আমরা বলবো যে মধুসূদন বাংলাদেশের অন্তত পাঠ্যপুস্তক পর্যায়ে, পাঠ্যপুস্তক যারা সংকলন করেন তারা যেহেতু বাংলা ডিসিপ্লিনেরই লোক, ফলে আমরা বলবো এটা বাংলা ডিসিপ্লিনেরই একটা দৃষ্টিভঙ্গি যে সেখানে একটা দেশপ্রেমমূলকতার মধ্যে মধুসূদন খানিকটা পঠিত হচ্ছে। আমরা যদি আমার এই সংক্ষিপ্ত বিবেচনাকে মধুসূদনের পাঠের কয়েকটা ধারাক্রম হিসেবে গণ্য করি, তাহলে আমরা বলবো যে মধুসূদন আসলে বিভিন্ন কালে বিভিন্নভাবে পঠিত হয়েছেন, পুনরুজ্জীবিত হয়েছেন। প্রত্যেক কালে নতুন নতুনভাবে পড়ে ওঠার মতো পটেনশিয়াল কিংবা টেক্সটগত ভিত্তি মধুসূদনের ছিল, এবং সেই অর্থে মধুসূদন তো ক্লাসিক। মধুসূদন ক্লাসিক হওয়ার কারণে মধুসূদনের আরও কিছু পাঠ সম্ভাবনা নিশ্চয়ই আমাদের সামনে আছে। আমি সেই সম্পর্কে অল্প আলাপ করব। তার আগে অন্তত 2টি স্কুলের কথা বলতে চাই, যেই স্কুলগুলোতে অন্য অনেকের উপর ভালো আলোচনা সমালোচনা হলেও মধুসূদনের উপর হয় নাই। তার প্রথমটি আমি বলবো কলোনিয়াল ডিসকোর্স। কলোনিয়াল ডিসকোর্সে মধুসূদনের উপর ভালো আলোচনা হওয়ার কথা ছিল। আমার ধারণা এটা হয় নাই। তার প্রধান কারণ হলো বাংলা ডিসিপ্লিনের লোকেরা কলোনিয়াল ডিসকোর্সের ব্যাপারটি ঠিকমতো হজম করতে পারে না। তার কারণ যে 100 বছরের প্রধান চরিত্রগুলো নিয়ে বাংলা ডিসিপ্লিনের প্রধান কায় কারবার, তার পুরোটাই বেসিক্যালি কলোনাইজড, এবং এই ব্যাপারগুলোকে যদি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে ডিসিপ্লিনের ভিত্তি আসলে বেশ হুড়মুড় করে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। ফলে 1970-এর দশক থেকে কলকাতায় কলোনিয়াল ডিসকোর্সের দুর্দান্ত কাজ হলেও 1975 সালে ভিসি জোশী সম্পাদিত রামমোহনের 22 সেন্টিনারি কালেকশন প্রকাশিত হলেও 1978 সালে অশোক সেনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড হিজ ইলিউসিভ মাইলস্টোনের মতো মাইলস্টোন কাজ হলেও মধুসূদন সম্পর্কে কিংবা রবীন্দ্রনাথ সম্পর্কে কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা আসলে এই ধরনের কলোনিয়াল ডিসকোর্স থেকে কাজ একেবারেই দেখিনি। এই না দেখাটা আমাদের জন্য একটা সুযোগ ইতোমধ্যেই আমাদের হাতে রেখে দিয়েছে যে এটা দেখার অ্যাম্পাল স্কোপ আছে। কে না জানে আর্লি ফেজ কলোনাইজেশনের বেস্ট
লিটারেরি রিপ্রেজেন্টেটিভ মাইকেল মধুসূদন দত্ত। ফলে কলোনিয়াল ডিসকোর্সে মধুসূদনের আলোচনা আমি বলবো এখনও অপেক্ষমান, একটা সুযোগ আছে। কিন্তু মধুসূদনের সঙ্গে দ্বিতীয় যে স্কুলটার কথা আমি বলবো সেটাই বরং বেশি যায়। এইবার রামমোহন রায়ের 250 বছর পূর্তি উপলক্ষে ঘটনাক্রমে আমি কলকাতায় উপস্থিত ছিলাম একটা সেমিনারে, এবং আমি 1975 সালে প্রকাশিত, 1972 সালে পরিকল্পিত রামমোহন রায়ের 200 বর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত ভিসি যোশীর বই নিয়েই ব্যচহীন ছিলাম। আমি ভেবেছিলাম যে 250 বছর পূর্তিতেও ওই বস্তু চলবে। আমি যে লেখালেখি নিয়ে গিয়েছিলাম সেটা ওই দৃষ্টিভঙ্গি থেকেই লিখে নিয়ে গিয়েছিলাম। কিন্তু গিয়ে আমি খেয়াল করলাম আমি বাদে বাকি যে 9 জন পার্টিসিপেন্ট ছিল তারা একজনও আর এই স্কুল নিয়ে এক বিন্দুও মাথা ঘামায় না। এমনকি সেখানে ওই স্কুলের সবচেয়ে দুর্ধর্ষ প্রতিনিধিদের 3 জন উপস্থিত ছিলেন, গৌতম ভদ্র, পার্থ চট্টোপাধ্যায় এবং দীপেশ চক্রবর্তী। তারা 3 জন কেবল স্মৃতিসূত্রে ওই স্কুলের মানে কলোনিয়াল ডিসকোর্সের উল্লেখ করলেন। আসলে ইতিহাস ব্যাখ্যার স্তরে ব্যাপারটা ইতোমধ্যে সারা পৃথিবীতে পরিবর্তিত হয়ে গেছে। ওই অভিজ্ঞতা নিয়েই আমি সম্প্রতি বাংলা বিভাগে মধুসূদনের বীরাঙ্গনা কাব্য নিয়ে এবং লিবারেল ডিসকোর্সের ভিত্তিতে ব্যাখ্যা করে একটা প্রবন্ধ পাঠ করেছি ওই অভিজ্ঞতার ভিত্তিতে। আমার বক্তব্য হলো যে এই যে নতুনভাবে 19 শতককে দেখার একটা লিবারেল দৃষ্টিভঙ্গি সারা পৃথিবীতেই খুব জোরালো হয়ে উঠেছে। কলোনাইজেশনকে লিবারেল দৃষ্টিভঙ্গির বিস্তার হিসেবে দেখা এটা আমার জন্য ক্ষতিকর, কিন্তু সারা পৃথিবীতে এটা এখনকার ট্রেন্ড। ওই ট্রেন্ডটা বরং মধুসূদনের জন্য অনেক বেশি চমৎকার। তার কারণ এতে কোনো সন্দেহ নেই, আইডিয়াটা আমি ধার করছি পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে, যে আমরা 19 শতকের প্রথমার্ধকে লিবারেল মডার্নিটি হিসাবে সাব্যস্ত করতে পারি, যেখানে সেকেন্ডার্ধকে বলতে পারি আমরা ন্যাশনালিস্ট মডার্নিটি অথবা কলোনিয়াল মডার্নিটি। এই ক্যাটাগরিটা আমি ধার করছি পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ওই যে প্রথম অংশের লিবারেল মডার্নিটি, যার সূত্রপাত আমরা সবাই জানি রামমোহন রায়কে দিয়ে, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টলওয়ার্ড আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বেসিক্যালি বেন্টিং প্রবর্তিত লিবারেলিজম, বেন্টিং প্রবর্তিত ইউটিলিটারিয়ানিজম বাংলা অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ প্র্যাকটিস করার এজেন্ট হিসেবে কাজ করেছেন মধুসূদন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং ডেফিনেটলি তত্ত্ববোধিনী গ্রুপ এবং সেই গ্রুপের অক্ষয় কুমার দত্ত। এই পুরো ব্যাপারটাকে আমরা লিবারেল ডিসকোর্স দিয়ে যে চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারি, আসলে অন্য কোনো ডিসকোর্সেই এত চমৎকার সুইটেবলি ব্যাখ্যা করা যায় না। এবং যদি আমরা এই অত্যন্ত বাস্তবে ঘটেছে এরকম একটা ব্যাপারকে 19 শতকের কলকাতার প্রধান ডিসকোর্স হিসেবে ধরি, আমাদের কারোরই কোনো সন্দেহ থাকার কথা নয় যে এই ডিসকোর্সের সর্বশ্রেষ্ঠ ক্রিয়েটিভ প্রকাশ ঘটেছে মধুসূদনের মধ্যে। আমরা এমনিতেই এই আলাপগুলো না করেই রাবণ চরিত্রকে বাংলা ডিসিপ্লিনে এইভাবে ব্যাখ্যা করি, কিন্তু এই আলাপগুলো করে এই ব্যাখ্যাকে, বিশ্লেষণকে আরও বহু কৌণিক, বহুমাত্রিক এবং প্রান্ত পর্যন্ত, মধুসূদন রচনাবলীর প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। ফলে আমার বিবেচনায় এই যে নতুন লিবারেল ডিসকোর্স এখন হিস্টোগ্রাফিতে সারা পৃথিবীতে চলছে, সারা পৃথিবীতে বলতে আমি বোঝাচ্ছি সাউথ এশিয়ান হিস্টোগ্রাফির ব্যাপার, কিন্তু সারা পৃথিবীতে যেখানে যেখানে সাউথ এশিয়ান হিস্টোগ্রাফির চর্চা হয়, আপনারা আন্দাজ করতে পারছেন পৃথিবীর প্রধান ইউনিভার্সিটির সবগুলোতেই হয়, সেখানে সেখানে এখন প্রধান ট্রেন্ডটা হলো লিবারেল ডিসকোর্স থেকে দেখা, কলোনিয়াল ডিসকোর্স থেকে না দেখে এই ডিসকোর্স থেকে দেখা। আমি মনে করি এটাও মধুসূদনকে নিয়ে আলাপ আলোচনার জন্য আমাদের বিরাট সুযোগ তৈরি করবে। আমি আমার কথা শেষ করে আনছি। আমি পুরো আলাপটা করেছি ওয়াল্টার বেঞ্জামিনের আফটার লাইফ, টেক্সটের আফটার লাইফ ধারণার ভিত্তিতে। আমি প্রডিউসার এবং কনজিউমার এই যে দুই ধারণার কথা বলেছি, এটাও প্রাইমারিলি ওয়াল্টার বেঞ্জামিন থেকে নেয়া, যদিও এটা নিউ মার্কসিস্ট স্কুলে খুবই কমন ব্যাপার যে লিটারেচারকে বা আর্টকে প্রোডাকশন এবং কনজামশনের ভিত্তিতে দেখা। আমি যে আলাপটা করেছি সে আলাপের মধ্যে লেখকের মৃত্যুর ধারণাটি আছে, এবং অবশ্যই
অর্থের যে নির্দিষ্টতা এবং একার্থকতা, একক সত্য, ইন্টেন্ডেড মিনিং বাই দি অথর, এই ধারণাগুলোর পরিসমাপ্তির একটা যুগের ধারণা আছে, যেটা 1960-এর দশকে, 1970-এর দশকে ঘটেছিল। এই পরিপ্রেক্ষিতে আমি আজকের আলোচনায় প্রধান যেই ব্যাপারটাতে জোর দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো এই, যে কোনো টেক্সটের রিডিং বেসিক্যালি যতটা টেক্সট নির্ভর কোট আনকোট, তার চেয়ে অনেক বেশি যেই সময়ে এটি পঠিত হচ্ছে সেই সময়ের কনটেক্সট নির্ভর। আমি অন্তত 6-7টা স্তর ব্যাখ্যা করে আমার ধারণা যে আমি এটা দেখাতে পেরেছি যে মধুসূদনের টেক্সট গত 150 বছর ধরে যেভাবে পঠিত হচ্ছে সেটা আমাদেরকে এই মর্মে নিশ্চিত করে যে প্রত্যেক কাল তার নিজের মতো করে মধুসূদন পড়েছে, এবং এই যে প্রত্যেক কাল নিজের মতো করে পড়তে পারছে, এই ধরনের টেক্সটকে আমরা বলি ক্লাসিক। ফলে ডেফিনেটলি মধুসূদন বাংলা সাহিত্যের ক্লাসিক। আর ক্লাসিক হওয়া মানেই যে কোনো সময়ের জন্য, যে কোনো কালের জন্য, ক্লাসিক হওয়া মানেই যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে একটা টেক্সট পড়ার অবারিত ওভারঅল চূড়ান্ত সুযোগ সব সময়ের জন্য থেকেই যাচ্ছে। তার মানেই হলো আমরা যে লিটারেরি থিওরিগুলো দিয়ে মধুসূদন খুবই কম পড়েছি, এই পুরো সম্ভাবনা কিন্তু মধুসূদন পাঠের রয়েই গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।